আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ হাফিজুর রহমান, অ্যাসিস্ট্যান্ট টিচার, কোতোয়ালিবাগ হাই স্কুল এর অনলাইন ক্লাস এর পক্ষ থেকে ক্লাস 7 এর ছাত্রছাত্রীদের, শিক্ষার্থীদের, দূরের এবং কাছের সকল শিক্ষার্থীদের জানাচ্ছি সকালের শুভেচ্ছা। আজকে আমরা আলোচনার আগেই জেনে নিতে চাই, আশা করি তোমরা সকলেই ভালো আছো যে যার বাসায়। আমরা ক্লাস 7-এর একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আশা করি তোমরা আমাদের এই ক্লাসটা তোমরা উপভোগ করবে, এনজয় করবে। আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ। এবং তোমরা আমার সাথে থাকবে সেই পর্যন্ত, যতক্ষণ না ক্লাসটা সমাপ্ত হয়েছে। তো ঠিক আছে, এখন আমরা আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। ধন্যবাদ সকলকে। আজকে আমি বোর্ডে কিছু বাক্য লিখেছি, তোমরা দেখতে পাচ্ছ। তারপর আমি একটু এগুলা পড়ি, তোমরা মনোযোগ সহকারে শোনো। আমি বল খেলি, সে মাছ ধরে, তারা বই পড়ে, রুমি ভাত রাঁধে। এই বাক্যগুলো আমরা বাংলায় খুব ভালোভাবে জানি এবং এই বাক্যগুলোর সঙ্গে আমরা পরিচিত। তোমাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি এই সেন্টেন্সগুলো কী জাতীয় সেন্টেন্স, তোমরা হয়তো বলবে যে এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এর ডান পাশে এই সেন্টেন্সগুলোকে আরেকভাবে উপস্থাপন করা যায়, বলা যায় যেগুলোর অর্থের কোনো পরিবর্তন হবে না, টেন্সের কোনো পরিবর্তন হবে না, সেন্টেন্সের কোনো পরিবর্তন হবে না। তো দেখা যাক, আমরা একটু আলোচনা করি। আমি বল খেলি, এই কথাটা আমরা আরেকভাবেও বলতে পারি, বল খেলানো হয় আমাকে দিয়ে, অথবা আরেকভাবে বলা যায় আমাকে দিয়ে। এটা যদি আমরা আগে নিয়ে আসি বা সামনে নিয়ে আসি, তাহলে বলতে পারবো আমাকে দিয়ে বল খেলানো হয়। আবার সে মাছ ধরে, এটা আরেকভাবে আমরা বলতে পারি তাকে দিয়ে মাছ ধরানো হয়, অথবা মাছ ধরানো হয় তাকে দিয়ে। এখানেও সেন্টেন্স এবং অর্থের কোনো পরিবর্তন হয়নি। পরবর্তী সেন্টেন্স বা বাক্য, তারা বই পড়ে, বই পড়ানো হয় তাদেরকে দিয়ে, অথবা তাদেরকে দিয়ে বই পড়ানো হয়। এখানেও বাক্যের অর্থের এবং টেন্সের কোনো পরিবর্তন হয়নি। এবার শেষটা বাক্য, রুমি ভাত রাঁধে। রুমিকে দিয়ে ভাত রাঁধানো হয়, অথবা ভাত রাঁধানো হয় রুমিকে দিয়ে। এই একই রকম বাক্য, কিন্তু আমরা প্রকাশভঙ্গিটা আলাদাভাবেও করতে পারি। যদি এই বাক্যগুলোকে আমরা আলাদাভাবে যদি প্রকাশ করি, তাহলে এদের অর্থে এবং টেন্সের তেমন কোনো পরিবর্তন বা কোনো পরিবর্তন হয় না। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে এই বাক্যগুলোকে আমরা এইভাবে উপস্থাপন করতে পারি। বাংলা ভাষায় এরকম বাক্য যেরকম উপস্থাপন করা যায় বিভিন্ন পদ্ধতিতে, বিভিন্ন প্রসেসে
উপস্থাপন করলে তাদের অর্থের কোনো বিকৃতি ঘটে না, পরিবর্তন ঘটে না। ইংরেজিতেও এইরকম কিছু বাক্য থাকবে যে বাক্যগুলো খুবই পরিচিত, কিন্তু এগুলোও কেউ বাংলা ভাষার মতো পরিবর্তিত আকারে লেখা যায় বা বলা যায়। এই যে বাক্যগুলো পরিবর্তিত আকারে উপস্থাপন করা যায়, কথাগুলোকে সুন্দর করে উপস্থাপন করা যায়, যে কোনোভাবে উপস্থাপন করা যায়, এই যে কথা বলার ধরন বা কথা বলার স্টাইল, এই স্টাইলগুলোকেই বাংলাতে আমরা একটা ব্যাকরণিক নাম আমরা দিয়েছি, নাম একটা পেয়েছি, সেইটার নাম হলো বাক্য। বাক্য মানে কি? বাক্য হলো কথ্য বা যা বলা হয়, অথবা আমাদের বাক্যগুলোকে কীভাবে বিভিন্নভাবে আমরা উপস্থাপন করতে পারি, এই বচন রীতিটাই আসলে বাক্য। ইংরেজিতে আমরা ভয়েস বলি, ইংরেজিতে এটাকে আমরা ভয়েস বলি। তোমরা জানো ভয়েস মানে, এর আগেও শুনেছ, মেলোডিয়াস ভয়েস। ভয়েস এর একটা অর্থ হচ্ছে কণ্ঠ, এর একটা অর্থ হলো কণ্ঠ। কণ্ঠ একটা অর্থ কণ্ঠ, আর একটা অর্থ ব্যাকরণগত অর্থ হলো বাক্য। নিশ্চয় এখন বুঝতে পেরেছ যে আমরা কোন বিষয়টা আলোচনা করতে যাচ্ছি। তাহলে তোমরা হয়তো জিজ্ঞাসা করতে পারো, স্যার, যে আমাদের বাস্তব জীবনে এর প্রয়োজনীয়তাটা কি, এর উদ্দেশ্যটা কি? কারণ আমরা উদ্দেশ্য ছাড়া, প্রয়োজন ছাড়া তো কোনো কিছু শিখব না। তো সেই প্রয়োজনীয়তা বা সেই উদ্দেশ্যটাই তোমাকে বলবো। আমরা আমাদের প্রাত্যহিক জীবনে, দৈনন্দিন জীবনে একটা কথায় বিভিন্ন মেজাজে, বিভিন্ন ধরনের আমরা উপস্থাপন করি। যেমন তোমাকে যদি তোমার বন্ধু জিজ্ঞাসা করে, কিরে পড়া হয়েছে, তুমি হয়তো বলবে হ্যাঁ পড়া হয়েছে। যদি সে জিজ্ঞাসা করে লেখা কি শেষ করেছ, হ্যাঁ লেখা শেষ হয়েছে। এই যে লেখা শেষ হয়েছে, পড়া শেষ হয়েছে, এই কথাগুলো কিন্তু সাধারণ সেন্টেন্সের মতো আসে না। এগুলো আরেকটা ধরন নিয়ে আসে। তো সেই কারণেই এই ভয়েস বা বাক্য এর উৎপত্তি ব্যাকরণগত দিক থেকে। তাহলে আমরা ভয়েসের গুরুত্বের কথা যদি বলি, সেই কথাটা হলো এই যে আমাদের কথাগুলোকে বিভিন্নভাবে আমরা উপস্থাপন করতে পারি। তাহলে এই উপস্থাপনগুলোর পদ্ধতিটা কি, তখন আমরা জানতে পারবো, দেখতে পারবো যে সেন্টেন্সগুলো দেখলেই দেখা যাবে যে এদের কেমন যেন গঠন প্রণালীগুলো একটু আলাদা। এখানে যদি আমরা লক্ষ্য করি যে আমি বল খেলি, এটা সাধারণ একটা সেন্টেন্স। এখানে দেখা যাচ্ছে আমি কর্তা, এখানে বল হচ্ছে অবজেক্ট, এখানে খেলি হলো ভার্ব। এটা সাধারণ সেন্টেন্স হিসাবে ঠিক আছে, কর্তা আমি, এটাও ঠিক আছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই সেন্টেন্সে যে জায়গায় অবজেক্ট অর্থাৎ কর্ম, এটা সাবজেক্ট, একটা কর্ম বা অবজেক্ট, এটা ভার্ব। এখানে আমরা জানি সাধারণ সেন্টেন্সে, অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট দিয়ে শুরু হয়, তারপরে ইংরেজিতে ভার্ব আসে, অবজেক্ট আসে। কিন্তু এখানে দেখা যাচ্ছে এখানে যে শব্দটা অবজেক্ট ছিল, সেই অবজেক্টটাই কেমন যেন
সামনে এসেছে, এসে সে একটা সাবজেক্টের জায়গা দখল করে নিয়েছে। এখানে যেখানে সে একটা প্যাসেঞ্জার ছিল, এখানে আমি তার ড্রাইভার ছিল, মানে যদি করি আমরা গাড়ি, তাহলে দেখা যাচ্ছে এই বলটা যেখানে প্যাসেঞ্জার ছিল সে কেমন জানে সে ড্রাইভার হয়ে গেছে। এই এখানে ছিল যে আমি সাবজেক্ট, সে আমি যেন এখানে আমাকে অবজেক্ট হয়ে গেছে, এখানে সে প্যাসেঞ্জারের জায়গায় চলে গেছে। সুপ্রিয় শিক্ষার্থী, এই যে সাবজেক্ট এর স্থান পরিবর্তন, অবজেক্ট এর স্থান পরিবর্তন, এইটাই এই বাক্যগুলোর বিশেষত্ব, বিশেষ দিক। তাহলে আমরা এই সেন্টেন্সগুলোকে কোনোভাবে আলাদা বা ভাগ করতে পারি কিনা? হ্যাঁ, ভাগ করতে পারি। যদি বাংলায় বলি তাহলে বাচ্চারও দুটা ভাগ আছে। তাহলে বাচ্চাকে আমরা বুঝে নিলাম, বাচ্চাটা কি? কথা বলার ধরন বা রীতি, কণ্ঠ না করে এখানে বাচ্চ বাচনিক বিষয়, কথা বলার ধরন বা রীতি। তাহলে এখানে দেখা যাচ্ছে কথা বলার দুই ধরনের রীতি। এক জায়গায় সাবজেক্ট থাকতেছে সামনে, আবার আরেক বাক্যে কর্ম বা অবজেক্ট থাকতেছে সামনে, থাকছে এভাবে। তাহলে এই বাক্যকে আমরা দুটা ভাগ করতে পারি, বা সাধারণত দুটা ভাগ হয়ে যায়। একটার নাম হলো, এখানে যদি সাবজেক্ট প্রথমেই থাকে তাহলে এই সাবজেক্ট মানে কর্তা, এখানে আমরা এটা কর্তৃবাচ্য, এটাকে আমরা বলব। আর এটা যেহেতু কর্মটা এখানে যে ছিল, সে কর্ম এখানে এসেছে, এই জন্য এই কর্মটাকে আমরা সামনে নিয়ে এসে যে বাক্য তৈরি করেছে, এটাকে আমরা কর্মবাচ্য বলব। কর্মবাচ্য বলবো। কেন কর্মবাচ্য বলবো? যেহেতু এখানে কর্মটাই এই বাক্যটাকে হ্যান্ডেলিং করছে, ড্রাইভিং করছে, এই সেন্টেন্সটা সামনে বসে এটাকে নিয়ন্ত্রণ করছে। আর এখানে কর্তা সামনে বসে স্বাভাবিকভাবে নিয়ন্ত্রণ করছে। তাহলে আমরা বাচ্য বা কথা বলার যে ধরন বা রীতি, এটা দুইটা ভাগে বিভক্ত। একটা হলো কর্তৃবাচ্য আর একটা হলো কর্মবাচ্য। আশা করি তোমরা বুঝতেছো কথাগুলো। খুবই সোজা, কারণ যেখানে সাবজেক্ট দিয়ে যে সেন্টেন্সটা শুরু হবে এটাকে আমরা কর্তৃবাচ্য বলব, আর যেটা কর্ম দিয়ে শুরু হবে সেটাকে আমরা কর্মবাচ্য বলব। হ্যাঁ, এটা গেল বাংলার বিষয়। তারপরে ইংরেজিতে এই ভয়েসটা বা বাচ্চটাকে আমরা কি বলবো? এই ভয়েসটাকে বা বাচ্চটাকে আমরা কি বলবো? এই ভয়েসটা ইংরেজি অ্যাক্টিভ, অ্যাক্টিভ ভয়েস। আর কোনটাকে অ্যাক্টিভ ভয়েস বলবো? যে ভয়েসটা সাবজেক্ট থাকবে, প্রথমেই সাবজেক্ট থাকবে, মানে কর্তায় সেন্টেন্সকে বা সাবজেক্ট সেন্টেন্সটাকে নিয়ন্ত্রণ করবে, এই ধরনের বাক্যকে আমরা বলবো অ্যাক্টিভ ভয়েস। একটা উদাহরণ এখানে আমরা দিয়ে নিই। সেটা হলো, যেমন 1 নম্বরের উদাহরণ, নম্বর 1, আমার পরবর্তীতে বোর্ড অন্য জায়গায় আবার ব্যবহার করব। যেমন আমি বল খেলি, আই প্লে ফুটবলও বলতে পারো, বলও বলতে পারো, আই প্লে ফুটবল। বাস। তাহলে দেখা যাচ্ছে অ্যাক্টিভ ভয়েস হচ্ছে ওইটাই যার সাবজেক্টটা এখানে নিয়ন্ত্রণ করে গোটা সেন্টেন্সটাকে। আবার বিপরীতভাবে এটাকে আমরা বলবো কর্মবাচ্য, যেটা বলছি বাংলা, সেটা হলো প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস অর্থাৎ কর্মবাচ্য। সেখানে কি হবে? কর্মবাচ্যের চেহারাটা কি হবে? প্রথমে তোমাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, ভয় করা যাবে না,
কারণ আমি শুধুমাত্র দেখে দিতে চাই যে প্যাসিভ সেন্টেন্সটা কীরকম। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা, এদিকে আমরা যাচ্ছি না, আমরা শুধু একটু পরিচয় নিতে যাচ্ছি। তাহলে ফুটবল ইজ, যদি আমরা এইটাকে করতে চাই, দেখো এই ফুটবলটায় আমার সামনে চলে আসছে, ফুটবল ইজ প্লেড বাই মি। বাস, দেখা যাচ্ছে যে এখানে এই সাবজেক্টটা ছিল, এই সাবজেক্টের জায়গায় ফুটবল এসেছে, ফুটবল হ্যান্ডেলিং করছে, ড্রাইভিং করছে, আর এখানে যায় চুপচাপ অবজেক্ট হয়ে বসে আছে। এখানে যে সাবজেক্ট ছিল সে চুপচাপ পিছনে গিয়ে বসে আছে। এইটা হলো সাবজেক্ট, ওখানে গিয়ে অবজেক্ট হয়েছে। তার মানে বল খেলানো হয় আমাকে দিয়ে, মনে হচ্ছে বলটা আমাকেই বাধ্য করছে খেলাটা। যদিও এই সেন্টেন্সটা আর এই সেন্টেন্সটার অর্থ প্রায় মানে একই বলতে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা বাংলা ভাষায় বাচ্য বা বচন রীতি, কথা বলার ধরন যেরকম বিভিন্নভাবে হয়, ঠিক ইংরেজিতেও এইরকম একই সেন্টেন্সকে আমরা দুইভাবে উপস্থাপন করতে পারি। তো সেই কারণে বাচ্য, যার ইংরেজি ভয়েস, এটা একটা গুরুত্বপূর্ণ একটা গ্রামারের একটা অংশ, ল্যাঙ্গুয়েজের একটা অংশ। এটা আমার দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজন হয়। আমরা বাংলা ভাষা ব্যবহার করার জন্য বাচ্য যেরকম ব্যবহার করি, ইংরেজিতেও এটার খুবই ব্যবহার। আর যারা এই ভয়েসের ব্যবহারটা ভালো করে জানতে পারবে, তাদের কাছে ইংরেজি বলা, উপস্থাপন করা খুবই সহজ। এই জন্য নিজেকে উপস্থাপন করার জন্য, আমাদের কমিউনিকেটিভ সিস্টেমটাকে ডেভেলপ করার জন্য এই ভয়েসের গুরুত্ব অপরিসীম। তো সেই কারণে ভয়ের কিছু নাই, খুবই ইজি ওয়েতে আমরা এটাকে একটা অপরটাকে আমরা বদল বা চেঞ্জ করতে পারবো। তো সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে ভয়েস এর যে গ্রামারের মূল বিষয় সেটা হলো সেন্টেন্স আমরা এভাবে রূপান্তরিত করে লিখতে পারবো, বলতে পারবো। আর যারা ভয়েসটা যারা বুঝতে পারবে, তাদের জন্য গ্রামারের, আমি তো মনে করি 60% তাদের গ্রামার আয়ত্ত হয়ে যাবে। কারণ এই ভয়েস করতে গেলে তোমরা জানো বেশ কতগুলো জিনিস লাগবে, যেগুলো তোমরা সেন্টেন্সে শিখেছ। আমি সেই বিষয়ে একটু যাই, তাহলে তোমরা বুঝতে পারবে। আশা করি তোমরা ভয়েস কি, ভয়েস কত প্রকার, এবং ভয়েসের গুরুত্ব ও বাক্যে এর ব্যবহার, আমার মনে হয় তোমরা বিষয়টা পরিষ্কার হয়েছে। আমি এই বিষয়টাকে আরও ক্লিয়ার করার জন্য যেটা বলবো সেটা হলো যে সেন্টেন্স শিখতে গিয়ে যেমন সাবজেক্ট লেগেছে, ভার্ব লেগেছে, এই বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে। সাবজেক্ট, 2 নম্বর ভার্ব, 3 নাম্বার, পার্সন, এই যে বিষয়টা লেগেছে, তখন আমরা অবজেক্টের গুরুত্ব না দিয়েও করেছি, কিন্তু এখানে আর একটা বিষয় তোমাদেরকে গুরুত্ব দিয়ে দেখতে হবে, সেটা হলো অবজেক্ট। এই 5টা জিনিস তোমাদেরকে মোটামুটি ভয়েস পরিবর্তনে বা ভয়েস শিখতে গিয়ে তোমাদের লাগবে। আমি জানি, তোমরাও জানো সাবজেক্ট কি, ভার্ব কি, নাম্বার কি, পার্সন কি এবং অবজেক্ট কি। এই পার্সনের ভিতরে তোমরা জেন্ডারও আনতে পারো, জেন্ডারও অনেক সময় লাগে। তো আমরা জেন্ডারটাকে উচ্চই রাখলাম। তো এই বিশেষ করে এই 5টা বিষয় তোমাদেরকে গুরুত্ব দিয়ে
বুঝতে হবে। আর আমি জানি তোমরা এই 5টা বিষয়ের সঙ্গে খুবই পরিচিত। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আসলে ভয়েসটা কি এটা আমরা বুঝতে পারলাম। ভয়েস হলো কথা বলার একটা রীতি বা ধরন, যেখানে সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন হবে না, পাশাপাশি শুধুমাত্র তাদের গঠনগত একটা পরিবর্তন আসবে। দেখা যাবে, যেমন ধরে নাও, পানি বরফ হয়ে গেল, পানি বাষ্প হয়ে গেল, কিন্তু তিনোটার চরিত্র একই মতোই, তাদের সব কটার গঠন এই স্টো, তাই না? পানি বলো, বরফ বলো, বা জলীয় বাষ্প, জলীয় বাষ্প, এগুলো কিন্তু সব কয়টারই একই সাংকেতিক চিহ্ন। তো যাই হোক, ঠিক তেমনি ভয়েসের অ্যাক্টিভ হোক অথবা প্যাসিভ হোক, এগুলো ওই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, নাম্বার এগুলোর মধ্যেই ঘুরবে। তবে মাথায় যে বিষয়টা রাখতে হবে সেটা হলো যে কোন সেন্টেন্স এটা এবং কোন টেন্স এটা, এই বিষয়টা আমরা রাখবো। তো ঠিক আছে, আমরা বাংলায় যেরকম বুঝতে পারলাম যে আমি বল খেলি, বল আমাকে দিয়ে খেলানো হয়, আই প্লে ফুটবল, ফুটবল ইজ প্লেড বাই মি। এবার আমরা ছোট্ট এবং সহজ স্ট্রাকচার তোমাদের সামনে উপস্থাপন করব, যে স্ট্রাকচারের মাধ্যমে তোমরা খুবই সহজে এই ভয়েস পরিবর্তন করতে পারো। তবে হ্যাঁ, আমরা আগে একটা সেন্টেন্স বেছে নেব, যে সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট বা অন্য কিছু থাকবে। এইরকম সেন্টেন্স আমরা নেব, যে সেন্টেন্সটাকে আমরা অ্যাক্টিভ ভয়েস বলব। তো ঠিক আছে, আমরা অ্যাক্টিভ ভয়েস আলোচনা করতে যাই, তারপরে দেখি সরি আমরা প্যাসিভ ভয়েস কীভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে পারি, অ্যাক্টিভ ভয়েসকে কীভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে পারি। ছোট্ট একটা সেন্টেন্স আমরা প্রথমে লিখব, যেমন আই, অ্যাক্টিভ ভয়েস লিখি, অ্যাক্টিভ ভয়েস, আই ইট ম্যাঙ্গো, আই ইট ম্যাঙ্গো। সুপ্রিয় শিক্ষার্থী, প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে যেটা কোন ধরনের টেন্স। তোমরা জানো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপরে তোমাকে জেনে নিতে হবে এটা কোন ধরনের সেন্টেন্স। এটা হলো অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ টেন্স, আমরা এই টেন্সটা আজকে আলোচনা করব। টেন্স হলো প্রেজেন্ট টেন্স, টেন্স, এবং সেন্টেন্সটা হলো অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ। নেগেটিভ, ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ, এগুলো আমরা পরে আসি। প্রথমে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ। তবে মনে রেখো, এই ধরনের সেন্টেন্সকে আমরা বাছাই করব যে সেন্টেন্সের মধ্যে অবজেক্ট রয়েছে। দেখো এখানে অবজেক্ট আছে কিনা। আইটা সাবজেক্ট, আমরা সংক্ষেপে লিখছি, ইটটা হলো ভার্ব, আর এইটা হলো অবজেক্ট। তাহলে এইটা ভয়েস হওয়া খুবই সম্ভব। তাহলে আমরা ভয়েসটা পরিবর্তন করব কীভাবে, যে আমাদের এখানে অ্যাক্টিভ ভয়েস আছে, অ্যাক্টিভ ভয়েসকে ছাড়া প্যাসিভ ভয়েসে কীভাবে রূপান্তরিত করব। খুবই সোজা, খুবই সোজা। তোমরা যদি একটু লক্ষ্য করো, আমরা তো আগেই বলেছি শুধুমাত্র এখানে সাবজেক্ট এবং অবজেক্টের পরিবর্তন, মানে স্থান পরিবর্তন হবে। অর্থাৎ লিডিং পাওয়ার এখানে সাবজেক্ট আছে, আর প্যাসিভ ভয়েসে লিডিং পাওয়ার থাকবে অবজেক্ট। তাহলে কিভাবে করব, গ্রামার স্ট্রাকচারটা কি একটু লক্ষ্য করো। যখন আমরা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব, অ্যাক্টিভ ভয়েস সংক্ষেপে লিখছি এ, প্যাসিভ ভয়েস এ রূপান্তর।
রূপান্তর। তাহলে কিভাবে রূপান্তর করব? তোমরা লক্ষ্য করো যে রূপান্তরের সিস্টেমটাকে, তাহলে অ্যাক্টিভ ভয়েস আমি ছোট করে লিখব। হ্যাঁ, অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্টের ও লিখলাম। এই অবজেক্টটা কি হবে? প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হবে। এই অবজেক্টটা সাবজেক্ট হবে। তাহলে এখানে অবজেক্ট কি আছে? ম্যাঙ্গো। ঠিক আমরা ম্যাঙ্গোটা এখানে নিয়ে আসলাম, ম্যাঙ্গো। তারপরে দেখো এই সাবজেক্ট অনুসারে, এই অবজেক্টটা যেহেতু সাবজেক্ট হয়ে গেল, এই সাবজেক্ট অনুসারে আমার আরো কিছু লাগবে। সেটা কি লাগবে? টেন্স অনুযায়ী সাবজেক্ট এবং টেন্স। আমরা জানি প্রেজেন্ট টেন্স। তাহলে সাবজেক্টের পরে একটা বিষয় আমরা যোগ করব, একটা অক্সিলারি ভার্ব যোগ করব, এম অথবা ইজ অথবা আর। তাহলে এখানে দেখো সাবজেক্ট হয়ে গেল, এখন এই প্যাসেঞ্জার এখানে ড্রাইভার হয়ে গেল। এখন এম হবে না ইজ হবে না আর হবে? যেহেতু এর আগে এটা ফার্স্ট পারসন ছিল, এর জন্য এস বাই এস যোগ হয়নি। কিন্তু এটা ম্যাঙ্গো তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যে কথা বললাম, নাম্বারও জানতে হবে এবং পার্সনও জানতে হবে। ম্যাঙ্গোটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং এর সঙ্গে ইজ হবে। তাহলে ম্যাঙ্গো ইজ। এর পরের ধাপ, এখানে ভার্ব আছে, এর ভার্বটা প্রেজেন্ট ফর্ম আছে। এই ভার্বটা পাস্ট পার্টিসিপল হবে। পাস্ট পার্টিসিপল আমি সংক্ষেপে লিখছি, পাস্ট পার্টিসিপল হবে। তাহলে এখানে ইটের পাস্ট পার্টিসিপল কি? ইটেন। ম্যাঙ্গো ইজ ইটেন। এরপর একটা জিনিস লাগবে, সেটা হলো বাই অথবা উইল অথবা টু। আমরা আপাতত এই দুটাই ব্যবহার করব, তার মধ্যে এখানে আমরা বাইটাই ব্যবহার করব। বাই এবং উইথের কিছু পার্থক্য আছে, আমরা পরবর্তীতে বিষয়টা জেনে নেব। ম্যাঙ্গো অনুসারে ইজ, তারপর ভার্বের পার্টিসিপল ইটেন, তারপরে বাই। আমি তো আর আগেও বলেছি বাই নিয়ে আসলাম। ম্যাঙ্গো ইজ ইটেন বাই। এখন দেখো এখানে সাবজেক্ট ছিল, এ এখন অবজেক্ট হয়ে যাবে, প্যাসেঞ্জারের সিটে চলে যাবে। কিভাবে হবে? অ্যাক্টিভ ভয়েস এ যে অবজেক্ট ছিল, অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্ট ছিল, সে প্যাসিভ ভয়েসে এসে কি হচ্ছে? এই সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেছে। তারপরে আমরা ফুল স্টপ দেব। তাহলে এখন প্রশ্ন যে আয়ের অবজেক্ট কি? তোমরা জানো আয়ের অবজেক্ট হলো মি। আমরা কোথায় শিখেছি? আমরা সাবজেক্ট অবজেক্ট পরিবর্তনে শিখেছি। কিভাবে শিখেছি আমরা একটু এখানে লিখি, তোমরা জানবে, তোমরা জানো সেটা কি। যেমন আই সাবজেক্ট, এটা হলো অবজেক্ট। আই যদি সাবজেক্ট হয়, আই এর অবজেক্ট হলো মি। আর মি যদি অবজেক্ট হয়, মির সাবজেক্ট হলো আই। আই যদি সাবজেক্ট হয়, আই এর অবজেক্ট হলো মি। সিমিলারলি যদি আমরা হি দিই, হি দিলাম, হি সাবজেক্ট, এর অবজেক্ট হলো হিম। এবং হিমকে যদি আমরা সাবজেক্ট বানাই, তাহলে হয়ে যাবে হি। এই একে অপরের পরিবর্তন। যদি এখানে উই দিই, তাহলে উই হবে আস অবজেক্ট। আবার এই আজকে যদি আমরা সাবজেক্ট বানাই, তাহলে উই হবে। এইরকম দে, দেম, হি, হিম, আই, মি, অথবা শি, হার, দে, দেম, এইরকম আমরা এগুলো পরিবর্তন করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা জানতে পারলাম। স্ট্রাকচার একটু ফিরে আসি। আমি যদিও উদাহরণের সাথে সাথে করেছি, স্ট্রাকচারটা আগে লিখেছি পাশাপাশি করে, এখন তোমরা ভালো করে একটু জেনে নাও। তাহলে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ এ রূপান্তর, কিভাবে রূপান্তর করব? সেটা সহজ। যে অ্যাক্টিভ ভয়েসে যে অবজেক্ট ছিল, সেই অবজেক্টটাকে আমরা সামনে নিয়ে আসছি। প্যাসিভ ভয়েস করার সময় সেটা আমাকে সামনে আনতে হয়েছে।
তার মানে অবজেক্ট হলো ম্যাঙ্গো। এই ম্যাঙ্গো যে পার্সন এবং নাম্বার, সেখানে আমরা এখানে সেই অনুসারে যেহেতু প্রেজেন্টে এখানে আমরা ইজ দিয়েছি, ম্যাঙ্গো ইজ, আম হয়, ইটে খাওয়ানো, এইটে পাস্ট পার্টিসিপল ইটে, আম হয় খাওয়ানো, বাই মানে দ্বারা, আমার দ্বারা, বা দিয়ে, মি মানে আমাকে। তাহলে এই সাবজেক্টটা এখানে হলো অবজেক্ট, যে অবজেক্ট ছিল অবজেক্ট অনুসারে অ্যাম ইজ আর এখানে ইজ নিয়েছি, তারপরে ভার্বের পার্টিসিপল পাস্ট পার্টিসিপল হবে, তারপরে একটা প্রিপোজিশন লাগবে, তারপরে অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্ট ছিল সে প্যাসিভ ভয়েসে আছে অবজেক্ট হবে। এইটা ওই সেন্টেন্সের গঠন যেটা আমরা আগেও লিখেছিলাম, যে এটা অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভের ক্ষেত্রে সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং এই সেন্টেন্সে যদি অবজেক্ট থাকে, তাহলে আমরা বুঝবো এটা একটা অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস, এবং অ্যাক্টিভ ভয়েস এই কারণেই এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে এবং অবজেক্ট আছে। তাহলে যে সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে সেই অবজেক্টকে নিয়েই আমরা এটা করতে পারব, কারণ অবজেক্ট ছাড়া আমরা ভয়েসটা চেঞ্জ করতে পারবো না, কারণ প্যাসিভ ভয়েস করতে গেলে অবজেক্টকেই নিতে হবে। তো সেই কারণে আমরা প্যাসিভ ভয়েস করার সময় কি করেছি, যে অ্যাক্টিভ ভয়েসে যে অবজেক্ট ছিল প্যাসিভ ভয়েসে এসে সে সাবজেক্ট হয়েছে, এই ঠিক সাবজেক্ট অনুসারে এম ইজ অথবা, হ্যাঁ এখানে আর একটা কথা বলা যেতে পারে, যদি ম্যাঙ্গোজ লিখতাম তাহলে আই ম্যাঙ্গোজ, তখন দেখা যেত এখন ম্যাঙ্গোজ এখানে তখন কি হতো, তখন ই এস এর সঙ্গে তখন আর হয়ে যেত, তোমরা বুঝেছ নিশ্চয়, যেহেতু এটা সাবজেক্টটা প্লুরাল হয়ে গেল। এভাবেই এম ইজ আর পরিবর্তিত হবে অ্যাকর্ডিং টু সাবজেক্ট অফ দ্য প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে এসে যে সাবজেক্ট হয়ে বসবে, এই সাবজেক্ট হিসাবে তখন তার অক্সিলারি ভার্ব বসবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে, তারপরে বাই বা উইথ, তারপরে অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্ট ছিল প্যাসিভ ভয়েসে সেটা অবজেক্ট হবে। তো আশা করি তোমরা বিষয়টা খুব ভালোভাবে বুঝেছ, কারণ তোমার যেহেতু টেন্স ভালো জানো, আর টেন্স জানলে না এটা খুব ইজি হয়ে যায়। তো ঠিক আছে, আমরা আর একটা উদাহরণে চলে যাই, দেখি সেটা আমরা কীভাবে পাই। যেমন সে বল খেলে, তাহলে হি, আমরা সি বাদ দিলাম, আপাতত হি প্লেজ ফুটবল। হি প্লেজ ফুটবল, সে বল খেলে। তাহলে এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েস করতে যাই, প্যাসিভ ভয়েস যদি করি, তাহলে আমাদেরকে ফুটবল, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হলো ভার্ব, এটা হলো অবজেক্ট। আচ্ছা, তাহলে ওই অনুসারে আমরা নিয়মটা যদি এখানে সেট করে দিই, তাহলে কি হবে, যে ফুটবল অবজেক্টটা এখানে সাবজেক্ট হবে, ফুটবল is played by played by me। তাহলে দেখা যাচ্ছে এই অবজেক্ট এখানে সাবজেক্ট হলো, এই সাবজেক্ট অনুসারে ইজ হলো, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসলো বা একটা প্রিপোজিশন, সরি আমি ভুল করেছি, হিম, হির অবজেক্ট হিম, হি
প্লেস ফুটবল, ফুটবল ইজ প্লেড বাই হিম, বল হয় খেলা তাকে দিয়ে, অথবা তাকে দিয়ে বল খেলানো হয়। এই যে সহজ একটা সিস্টেম, কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে অবজেক্ট আছে কিনা। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে শুধু অ্যাম, ইজ, আর এটা আমরা বসাবো। আর পাস্ট টেন্স হলে তখন ওয়াজ আসবে, ফিউচার এলে ফিউচারেরটা শ্যাল বি, উইল বি, এটা পরে বলবো। তবে আজকে যেহেতু আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স আলোচনা করছি, এখন অ্যাসার্টিভের একটা নেগেটিভ ফর্ম আমরা নিয়ে আসি, অ্যাফার্মেটিভ নেগেটিভ। তাহলে আমরা আর একটা উদাহরণে চলে যাই। যেমন এই সেন্টেন্সটাকেই যদি আমরা নেগেটিভ করি, আই ডু নট ইট ম্যাঙ্গো, তাহলে কি হবে? আই ডু নট ইট ম্যাঙ্গো, আমি আম খাই না, কিন্তু এখানে একই জিনিসই সাবজেক্ট আছে, এখানে প্রিন্সিপাল ভার্ব আছে, এখানে অবজেক্ট আছে। তাহলে প্যাসিভ ভয়েস করার সময় কি করব? এখানে ছোট্ট একটা পরিবর্তন হবে, এখানে শুধু একটা নট যোগ করে দিতে হবে, NOT, নট নেগেটিভ, এটা শুধু যুক্ত হবে এগুলোর সাথে, বাস, আর কিছু হয় না, আর কিছু লাগে না, মজার বিষয়। তাহলে কি হবে? ম্যাঙ্গো। প্যাসিভ ভয়েস। তাহলে ম্যাঙ্গো, ম্যাঙ্গো, তাহলে ম্যাঙ্গো এখন সিঙ্গুলার যেহেতু নিয়েছি, তাহলে ম্যাঙ্গো ইজ নট ইটেন বাই মি, বাস, এটা হয়ে গেল। আর যদি এটা ম্যাঙ্গোজ হতো, একটু সরে লিখি, এটা ম্যাঙ্গোজ যদি হতো তাহলে তোমরা নিশ্চয়ই বুঝছো যেখানে তখন আর নট হতো, ম্যাঙ্গোজ আর নট ইটেন বাই মি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাসার্টিভ এবং অ্যাফার্মেটিভের যে স্ট্রাকচার এবং অ্যাক্টিভ ভয়েস থাকে, কেমন করে প্যাসিভ ভয়েস করানো যায়, কত সোজা, তাই না? খুবই সোজা মনে হচ্ছে, বাংলার চেয়ে অনেক সোজা মনে হচ্ছে। তো এটা কিন্তু আমাদের খুবই লাগে, আমাদের প্রাত্যহিক জীবনে, আমাদের দৈনন্দিন জীবনে, পড়াশোনায় এবং কোনো কিছু লিখতে, কোনো কিছু বলতে গেলেই আমাদের প্যাসিভ মোডটা বেশি কাজে লাগে। তো আশা করি তোমরা এইটা বুঝতে পেরেছ। তো আমাদের হাতে সময় কম, তারপরেও তোমরা একটু আমার সাথে থাকো, আমি এর সাথে আরেকটা সেন্টেন্স তোমাদেরকে যোগ করে দিই, যেটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবো। এটাও খুবই সোজা, খুবই সোজা। ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোকে আমরা কীভাবে স্যার আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, সেটাও খুবই সোজা। তাহলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে দেখি, এবং প্রথমেই আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আলোচনা করছি, এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ, অ্যাসার্টিভ নেগেটিভ শেষ করলাম। এখন আমরা ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ আলোচনা করব। ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ সেটা কিভাবে হবে? যেমন ডু আই, আমি কি আম খাই? ডু আই ইট ম্যাঙ্গো, আমি কি আম খাই? বাস, এই তো, আমি কি আম খাই। এখানে দেখো ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ একটা সেন্টেন্স, এটা পরিবর্তন করার নিয়মটা কি, আমরা এটাকে কীভাবে পরিবর্তন করব? এটা খুবই সোজা, কারণ মনে করতে হবে এটা নাই, ধরে নাও এটা নাই, এইটা নাই, তাহলে কি হবে? আই ইট ম্যাঙ্গো, আই ইট ম্যাঙ্গো। এটা প্যাসিভ কি? এর প্যাসিভটা হবে, তোমরা জানো, ম্যাঙ্গো ইজ
এই যে প্রথমে ম্যাঙ্গো অবজেক্ট আসলো, এখানকার সাবজেক্টটা এখানকার অবজেক্ট, এই অবজেক্টটা এখানে চলে আসলো এবং এই অবজেক্ট অনুসারে আমি যারে যেটা বসলো। তারপরে কি ইটেন, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ইটেন, ইটেন। তারপরে বাই মি, গুড। ম্যাঙ্গো ইজ ইটেন বাই, কিন্তু সেন্টেন্সটা অ্যাসার্টিভ, কারণ এটাই যে অ্যাসার্টিভ, এটা হলো অ্যাসার্টিভেরই প্যাসিভ ভয়েস। তাহলে স্যার এটাকে প্রশ্নবোধক কীভাবে করবো? খুব সহজ। এখানে যে অ্যাম, ইজ বা এখানে অ্যাম যদি থাকে, অ্যাম, ইজ অথবা আর থাকে, কিছুই করতে হবে, এটাকে সামনে নিয়ে আসতে হবে, সামনে নিয়ে আসতে হবে, সামনে নিয়ে এসে বসালেই হয়ে যাবে। তাহলে এখানে কি সামনে আনবো? এখানে যে ইজটা আছে, এই ইজটাকে যদি আমরা সামনে নিই, অর্থাৎ ইজ বড় হাতে হয়ে গেল, তখন যেহেতু সামনে বসতেছে, ইজ ম্যাঙ্গো, এমটা তখন ছোটো হাতে হয়ে গেল। এটা মনে মনে কিছুদিন পর তোমরা ইচ্ছা করে করতে পারবে, লাগবে না। তাহলে ইজ ম্যাঙ্গো, এই ইজটা করে সামনে জায়গা নিয়ে নিল, তবে এটা ম্যাঙ্গোই কিন্তু আসলো অবজেক্ট, প্রশ্নবোধক করার কারণে এটা সামনে আসলো। ইজ ম্যাঙ্গো ইটেন বাই মি, গুড। আমাকে দিয়ে কি আম খাওয়ানো হয়? হ্যাঁ, এটা হয়তো তোমাদের মনে থাকবে না অনেক সময়, সেই কারণে ছোট্ট একটা স্ট্রাকচার তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি কীভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করা হয়। তাহলে প্রথমে দেখবে ডু বা ডাস এখানে থাকবে, সেইটা আমরা কিভাবে করব, এটা বাদ দিয়ে দেখা যাচ্ছে যে আমরা ছোট করে এটা করে নিই, নেওয়ার পরে যে অক্সিলারি ভার্বগুলো থাকবে, যে ভার্বটা থাকে সেটা সামনে নিয়ে আসলে হয়। তো আমরা স্ট্রাকচারটা দিলে আরও ভালো হয়, তোমাদের মনে থাকবে। আমি তোমাদের বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমি তোমাদের একটা স্ট্রাকচার দিয়ে দিচ্ছি। তাহলে অ্যাক্টিভ ভয়েস, এটা কিন্তু স্পেশালি ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ। তাহলে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ, 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 প্যাসিভ করার নিয়ম দরকার অতখানি তোমাদেরকে জাস্ট জানাই, কারণ আমরা তো এগুলো নিয়ম মুখস্থ করে তো আমরা কিছু করতে পারবো, কতদিন নিয়ম মনে থাকবে। এই নিয়মের মাধ্যমে আমরা আগাবো, কিন্তু প্র্যাকটিস করতে হবে তোমাদের, বারবার প্র্যাকটিস করতে হবে। কথাবার্তাগুলো যখনই বলবে তখন প্যাসিভ মোডে বলবে, দেখবে যে এটা তো অ্যাক্টিভ, আচ্ছা একটু প্যাসিভ করে বলি তো, দেখবে যখন এই প্র্যাকটিস করার কারণে তোমাকে খুব ভালো লাগবে এবং তুমি কন্ট্রোল করতে পারবে। মানে প্র্যাকটিসের মাধ্যমেই তোমাদের গ্রামারের রুলগুলো, স্ট্রাকচারগুলো কন্ট্রোল হবে। শুধু যদি তুমি স্ট্রাকচার মুখস্থ করো তাহলে কিন্তু একসময় ভুলে যাবে এবং দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে। কীভাবে করবো? যদি সেন্টেন্সটা ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ হয়, তাহলে আমরা জানি প্রথমে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করবে কীভাবে। তো অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট, প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হবে, এটা তো আমরা জানি। কিন্তু এই সাবজেক্ট অনুসারে আগে প্রথমেই এম অথবা ইজ অথবা আর, এটা আমি নিচে নিচে লিখি আমার সুবিধার জন্য, এম অথবা ইজ অথবা আর, এটা আমাদের নিতে হবে। অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট থাকবে সেটা যখন সামনের সাবজেক্ট হয়ে আসবে, কিন্তু ইন্টারোগেটিভ হওয়ার কারণে ওই সাবজেক্ট অনুসারে, সেটা সিঙ্গুলার না প্লুরাল না, মানে থার্ড পারসন না ফার্স্ট পারসন না সেকেন্ড পারসন না থার্ড পারসন, এগুলো জেনে শুনেই কিন্তু তার প্লেটটা তাকে দিতে হবে কোনটা তার জন্য। তাহলে আমরা এর আগে যেটা দেখেছি, ডু আই ইট রাইস, যেমন অ্যাক্টিভ ভয়েস আমরা দেখেছি, অ্যাক্টিভ ভয়েসে আমরা নিয়েছিলাম ডু আই ইট ম্যাঙ্গো, এইটা নিয়েছিলাম। তো এইটা এখন আমরা কীভাবে এখানে নেব? এই আমরা ম্যাঙ্গোকে নিয়ে আসছি, যেহেতু ম্যাঙ্গোর সামনে আসবে, সুতরাং ম্যাঙ্গোর সঙ্গে কী বসবে না মাথায় আমরা রাখতে হবে, ম্যাম বসবে না ইজ বসবে না আর বসবে, যেহেতু এটা সিঙ্গুলার তাহলে নিশ্চয় এখানে ইজ বসবে। তো যাই হোক, এটা আমরা পরে বসাবো। তারপরে কি, এই যে সাবজেক্টটা তখন এখানে বসবে, আবার এই সাবজেক্টটা বসবে, এই সাবজেক্ট অনুসারে। তো আমি যাতে পিছনে বসলো অ্যাসার্টিভে, এখন সামনে, তারপরে আর দরকার নেই, তখন লাগলো ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল।
তারপরে কি লাগবে? বাই, প্রিপোজিশন, বাই বাই। তারপরে কি? অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্টটা ছিল, প্যাসিভ ভয়েসে এসে অবজেক্ট হয়ে যাবে। আর তারপরে ফুল স্টপ না দিয়ে তোমার একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এগুলো তোমরা জানো। তাহলে আমরা কেমন করে এখন এই সেন্টেন্সটাকে পরিবর্তন করবো? এখন দেখো, এখানে যদি আমরা নিয়ে আসি, তাহলে এখানে নিয়ে আসতেছি ইজ, তারপর সাবজেক্ট ম্যাঙ্গো, ইজ ম্যাঙ্গো, তারপর ভার্বের পার্টিসিপল ইটেন, তারপরে বাই। এই যে এখানে সাবজেক্টটা ছিল, একটা অবজেক্ট হয়ে গেল, বাই প্রশ্নবোধক চিহ্ন। তাহলে কি হলো? ইজ ম্যাঙ্গো ইটেন বাই মি, আমাকে দিয়ে কি আম খাওয়া হয়? এই তো মজার ব্যাপার। আমরা এইভাবে ইজ আর সামনে নিয়ে আসতে পারবো। যদি এটা ম্যাঙ্গোজ হতো, তাহলে এখানে ইয়েস যোগ হতো, আর এখানে ইজ না হয় তখন নিশ্চয়ই তোমার বলতে পারবো আর ম্যাঙ্গোজ ইটেন বাই মি। বাস, আজ আমরা এই পদ্ধতি রাখি। আগামী ক্লাসে আমরা নেগেটিভ ফর্মটা, ইন্টারোগেটিভ এর নেগেটিভ ফর্মটা আলোচনা করব, যেখানে তোমরা যদি এই বিষয়গুলো যদি পরিষ্কার ধারণা নিতে পারো, বাড়িতে 10টা করে সেন্টেন্স লিখবে, অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভ, অ্যাসার্টিভ, নেগেটিভ, তারপরে ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভের 10টা, 30টা সেন্টেন্স তোমরা নিজেরাই তৈরি করবে এবং নিজেরাই এগুলো প্যাসিভ মুডটা তৈরি করবে। দেখবে তোমাদের খুব সহজ লাগবে। এগুলো গ্রামারের বাড়িতে যে গ্রামারগুলো আছে এগুলো একটু হেল্প নেবে, দেখা যাবে যেগুলো তোমাদের খুব সহজ হয়ে যাবে। পাশাপাশি তোমরা যখন কথা বলবে, তোমাদের কথাগুলোতে সবসময় প্যাসিভ মুডটা ব্যবহার করার চেষ্টা করবে। যেমন আমার লেখা হয়েছে, আমার লেখা হলো, আমার লেখা হবে। অবশ্যই এখন সবগুলো পারবে না, এখন শুধু মানে তোমার যেহেতু ইনডিফিনিট টেন্স করানো হচ্ছে, যখন ইনডিফিনিট টেন্স অর্থাৎ প্রেজেন্ট টেন্স, তারপর পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সগুলো যখন আলোচনা করা হবে, তখন দেখবে তোমাদের খুব মজা লাগবে এবং তোমরা খুব মুড নিয়ে কথা বলতে পারবে। কারণ প্যাসিভ দিয়ে কথা বলতে গেলেই মুড আর ভাব আসবে, মানে নিজেকে এক্সপ্রেস করা, নিজেকে প্রেজেন্টেশন করা খুব ইজি লাগবে। তো আমি আশা করি তোমরা কষ্ট করে আমার সঙ্গে দীর্ঘ সময় আছো। আশা করি আজকের যে ভয়েস যেটা আমরা আলোচনা করলাম সেটা একটু আবার ফিরে আসবে। ভয়েসটা কি? ভয়েসটা হলো কথা বলার ধরন বা রীতি। এটা বাংলাতে 2 প্রকার, যেমন বাংলাতে আর 3 প্রকার। আমরা এটা যাচ্ছি না, কর্মবাচ্য, কর্তৃবাচ্য, ভাববাচ্য, ওটা পরের কথা। কিন্তু আমরা ইংরেজি যেহেতু শিখছি, ইংরেজি কারণে আমরা 2টা নিয়ে এসেছি। সেখানে ভয়েস, ইংরেজিতে আমরা ভয়েস বলতে আমরা বুঝি ওরে বাপরে বাপ গ্রামারের এটা তো আইটেম, এটা তো শেখা খুবই কঠিন। আসলে তা না, এটা ব্যক্তি জীবনে, দৈনন্দিন জীবনে প্রকাশভঙ্গির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন